18 মাসের মধ্যেই নির্বাচনের লক্ষ্যের কথা জানালেন জেনারেল ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকার প্রধানকে সমর্থন দিয়ে যাবে সেনাবাহিনী। নিউ ইয়র্কের রাতে ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপদেষ্টার সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ। While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions, জনপ্রশাসনের যুগ্ম সচিবের পক্ষ থেকে উদ্ধার হওয়া চেক ও চেক ফিট লিস্ট যমুনার হাতে। গোয়েন্দা ধারণা ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের আলামত। অভিযুক্ত জেলা প্রশাসকের সাফাই ষড়যন্ত্রের অংশ। এবং স্যারকে আমি ফিজিক্যালি কোনো দেখিও নি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া এটা আমাদের রেওয়াজে নেই, সংস্কৃতিতে নেই। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 1.5 বছরের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিশন সম্পন্নে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না এমন কথাও বলেন ওয়াকারুজ্জামান। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন গণমাধ্যমের সামনে দেশের জন্য সেনাবাহিনীর ভূমিকা রাখার কথা স্পষ্ট জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর বিভিন্ন সময়ে বাহিনীর সুনাম ও শান্তি শৃঙ্খলা নিয়ে কথা বললেও এবারই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নিজের ধারণা তুলে ধরলেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকার মনে করেন 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন একসাথে কাজ করলে ব্যর্থতার সুযোগ নেই। আমাকে জিজ্ঞেস করলে বলবো এই সময়সীমার মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সেনাপ্রধান বলেন রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ঠিকভাবে তার কাজ শেষ করতে পারেন সেজন্য যে কোনো পরিস্থিতিতেই পাশে থাকবেন। যে কোনো পরিস্থিতিতেই আমি তার পাশে থাকব যাতে তিনি তার মিশন সুষ্ঠুভাবে শেষ করতে পারেন। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হয় উল্লেখ করে ওয়াকারুজ্জামান জানান দুজনের মধ্যে সুসম্পর্কের কথা। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত একসাথে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরির কথা জানিয়েছেন সেনাপ্রধান। বাহিনীর কোনো সদস্যের অপরাধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। আমি এমন কিছু করব না যা আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈন্য, সামরিক বাহিনীকেও পেশাদার রাখতে চাই। যদি কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ মেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সামরিক বাহিনীকে ব্যবহার করা উচিত নয়। একজন সেনার রাজনীতিতে জড়ানো উচিত নয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাজ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সাধারণত প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনিই পালন করেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এ বিষয়ে নজর দিতে পারে এমন কথাও বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেখ হাসিনা সরকার পতনের 1.5 মাস আগে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান জেনারেল ওয়াকারুজ্জামান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা। বাংলাদেশ সময় রাত 9টা নাগাদ হবে 15 মিনিটের এই বৈঠক। এতে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয় বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে মনে করছেন সফর সঙ্গী ও বিশ্লেষকরা। তাদের মতে বহু কাঙ্ক্ষিত জিএসপি সুবিধার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পাবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের আগেই ব্যাপক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্বে আসা মোহাম্মদ ইউনূস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা।
সবকিছু ছাপিয়ে জো বাইডেন আর ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি আলোচনায় তুঙ্গে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের মতে আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে। প্রফেসর ইউনূস যে এই অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটা নিঃসন্দেহে। স্বৈরাচারকে এইভাবে সরানো যায় এটা কিন্তু একটা দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আমেরিকা না, সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে। এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম, কৌতূহলটা সাংঘাতিক। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে একটি সুরাহা আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময় তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারবো, এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে। এবারের সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিশ্ব নেতাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব এবং জোরালো সমর্থন আদায়ের একটি মোক্ষম সুযোগ বলেও মনে করেন তারা। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রের বাজারটি নিয়ে নানা রকম সন্দেহ, শঙ্কা এবং নানা রকম সমস্যা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে। জো বাইডেনের সাথে বৈঠকে সেই সমস্যাগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজার নতুন এক দিগন্তর উন্মোচন করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজের টুইটার থেকে এই বৈঠক বিষয়ে একটি বার্তাও পোস্ট করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ে এই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দুপক্ষ সম্মত হয়েছে। সীমাবদ্ধতা এবং বাধা সত্ত্বেও যুব সমাজ এবং বৃহৎ জনসংখ্যার মাধ্যমে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠানে রাখা বক্তব্যে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং বৈশ্বিক কাঠামোগুলোকে আয়ের সমতা এবং বৈষম্য মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ রাখার আহ্বান জানান। বলেন, প্রান্তিক জনগণ এবং জলবায়ু সংকটাপন্ন দেশগুলোর জন্য সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি 4টি বিষয়ে বক্তব্য রাখেন। বলেন, বাংলাদেশের মূল লক্ষ্যে জলবায়ু সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়ন, সেটি বাস্তবায়নে নতুন নতুন উদ্ভাবনের পর গুরুত্ব আরোপ করা হবে। এরপর এই কৃষিখাতের উন্নয়নে পানির মূল্যের উপর গুরুত্ব দেন তিনি। এ ব্যাপারে জাতিসংঘ এবং অঙ্গ সংগঠনগুলোকে সহায়তার জন্য এগিয়ে আসার কথাও বলেন তিনি। আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে কমাতে হবে ন্যূনতম ঝুঁকি। বিশ্বের কাছে পর্যাপ্ত অর্থ এবং সক্ষমতা রয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট ব্যবহারও নিশ্চিত করতে হবে। উল্লেখ করেন, জেনজি এবং জেনারেশন এক্স ক্রমাগত তাদের জীবন এবং প্রত্যাশার সাথে জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছে। While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions, we see very little money moves to critical developmental issues such as climate adaptation, securing future of water for farmers, etc. জেলা প্রশাসক নিয়োগে ঘুষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে দেয়া ক্যাশ চেক আর চিরকুটগুলো হাতে এসেছে যমুনা টেলিভিশনের। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিষয়টি জানা ছিল না, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আখলাকুস সাফার রিপোর্টে বিস্তারিত।
কোটি। চেকদাতা মির্জা সোবেদ আলী নামে এক ব্যবসায়ী। চেকটি পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুম থেকে। চেকের সাথে পাওয়া যায় চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুট। চিরকুটের যে হাতের লেখা এটি ওই যুগ্ম সচিব ডক্টর জিয়ার, এবং এখানে যে 5 জনের নাম আছে এবং তাদের যে চয়েস দেওয়া আছে বিভিন্ন জেলার, তাদের মধ্য থেকে 2 জনকে দেখা যাচ্ছে তারা রংপুর এবং নওগাঁর জেলা প্রশাসকও হয়েছেন। উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়া প্রার্থীদের সংখ্যা লেখা, যে হাতের লেখা আরেক যুগ্ম সচিব আলী আজমের। ডিসির ফিটলিস্ট তৈরি করতে মোট 582 প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে 470 জন কর্মকর্তা উপস্থিত হন, বাকি 52 জন ভাইবা দিতে যাননি। বিষয়টি জানাজানির পর চেকদাতা মির্জা সোবেদ আলীকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কথা হয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে। তিনি বলেন, না, আমি সুনির্দিষ্ট কিছু জানি না। প্রক্রিয়া জড়িত ছিল না, প্রক্রিয়া জড়িত ছিল যে 5 সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে 5 জন সেক্রেটারির একটা বোর্ড। প্রক্রিয়া জড়িত ছিল না। অভিযোগ দিয়ে আসে আমাকে পাঠাইতে পারেন, আমি অভিযোগের বিষয়ে জানতে চাই নওগাঁর ওই জেলা প্রশাসকের কাছে। তিনি বলেন, যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনকে দেখেননি কখনো। এই অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তিনি। স্যারকে আমি ফিজিক্যালি দেখিও নি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া, এটা আমাদের রেওয়াজে নাই, সংস্কৃতিতে নাই। অনেকেই চাচ্ছে যে আমরা যারা জেলা প্রশাসক হিসাবে 51টি জেলায় একটা দীর্ঘ পরীক্ষার মাধ্যমে পদায়িত হয়েছি, আমরা যাতে মেন্টাল স্ট্রেস নিয়ে এই কাজগুলো করতে না পারি, সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আর আলী আজমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। আজ অফিসেও যাননি তারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফ এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে, আগামী অক্টোবরে বিশ্বব্যাংকের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জয়ান্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন উপদেষ্টা। এ সময় ডক্টর সালেহুদ্দিন বলেন, সরকার নিজস্ব উদ্যোগে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে চায়। উল্লেখ করেন, বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফ, তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া উচিত। অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানান অর্থ উপদেষ্টা। কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে আইএমএফকে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য, আমার ইসে আছে, অন্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোনো রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ট করতে পারে। অত 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি, অত সেটা নিয়ে আলাদা। চলমান ঋণ কর্মসূচির সাথে বাড়তি $3 বিলিয়ন ঋণ চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে আইএমএফ এর 5 সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন ক্রিস পাপারজিও। সকালে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকের পর দুপুরে বাংলাদেশ ব্যাংকে পৌঁছায় তারা। আলোচনা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে। এক্ষেত্রে কী ধরনের শর্ত ও সংস্কার বাস্তবায়ন করতে হবে সেটি নিয়েই মূলত আলোচনা করবে দলটি। বলা হচ্ছে, এবার কর আদায় বৃদ্ধি, সরকারের ঋণ গ্রহণ ও ভর্তুকি কমানো, এমনকি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির শর্ত দিতে পারে সংস্থাটি। 30 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে দলটি। এ সময় আগের দেয়া বিভিন্ন শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন তারা। পোশাক খাতের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক চলছে শ্রম মন্ত্রণালয়ে। এই মুহূর্তে সেখানে ব্রিফ করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে, সেটা আমাদের সচিব সাহেব বলেছেন। আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো। যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে, এবং যেগুলো আসলে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। শ্রমিক নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছেন এবং আমরাও সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানাতে চাই যে আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। আপনাদের প্রতি আহ্বান থাকবে দেশের শিল্পকে বাঁচানোর জন্য, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য, এবং যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবেন।
আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন, যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে মশার বিস্তার রোধ সম্ভব নয়। হাত পা গুটিয়ে বসে না থেকে সংশ্লিষ্টদের মাঠে নামতে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। সকালে পুরান ঢাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান উপদেষ্টা। ডেঙ্গুর ভয়াবহতার রোধে 12টি টিম গঠন করা হয়েছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। দীর্ঘদিন ধরেই অযত্নে আর অবহেলায় আরমানিটোলার নবাব সিরাজউদ্দৌলা পার্ক। তবে মঙ্গলবার ভোর থেকে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ স্থানীয় সরকার উপদেষ্টার উপস্থিতিতে এ পার্কেই চলবে মশক নিধন কার্যক্রম। 11:15 পৌঁছান উপদেষ্টা AF হাসান আরিফ। ঘুরে দেখেন সিরাজউদ্দৌলা পার্ক ও আশেপাশের এলাকা, মতবিনিময় করেন স্থানীয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। এ সময় লোক দেখানো পদক্ষেপ নিয়েছিল স্পষ্ট অসন্তোষ। ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে দেশবাসীর প্রতি পরামর্শ দেন তিনি। 6 জন যদি মারা যায় তাহলে একজন হয়তো ঢাকার অথবা একজনও ঢাকা সিটির না, বাইরের থেকে বেশিরভাগই পেশেন্টগুলো ক্রিটিক্যাল অবস্থায় আসছে। তো এই জায়গায় পৌঁছবার আগ পর্যন্ত বাসার একটা দায়িত্ব যে প্রথম দিনে জ্বর হলেই যেন তাকে বাচ্চাকে বা যেই হোক তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়, ডেঙ্গু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়। শুধু এক পক্ষের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। কাউন্সিলর সাহেবরা আছেন, ওনাদেরকেও আমি আজকে বললাম যে আপনারা শুধু অফিসে যাবেন আর বাসায় থাকবেন তাহলে তো হবে না। আপনার দায়িত্ব তো হচ্ছে সিভিক অ্যামেনিটিস যেটাকে বলে, মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন, পরিষ্কার রাখা, পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি। 2024 সালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রায় 1 বছর আগে থেকেই সতর্কবার্তা দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু মাঠ পর্যায়ে সক্রিয় ছিল না 2 সিটি কর্পোরেশন। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষ 12টি টিম গঠন করেছে, যার মাঝে 7টি টিম কাজ করবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে। বাকি টিমগুলো ঢাকার বাইরের বিভিন্ন জেলা অনুসারে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কাজ চালিয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসান সহ 7 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সকালে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জরিমানার তথ্যটি নিশ্চিত করে BSEC। এতে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় সাকিব আল হাসানকে 50 লাখ, মোহাম্মদ আবুল খায়েরকে 25 লাখ, ইশাল কমিউনিকেশনসকে 75 লাখ, মোনার্ক মাউটকে 1 লাখ, আবুল কালাম মাতব্বরকে 10 লাখ, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে 1 লাখ এবং মোহাম্মদ জাহিদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে 3 দিনের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছেন জেলা প্রশাসক। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় এই আহ্বান জানান ডিসি মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সাজেকে আটকা পড়েছিল 800 পর্যটক।
তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনের বেগ পেতে হয়। তাই পরিস্থিতি বিবেচনায় আগামী 3 দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেন তিনি। জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি জেলার সাজেক বেড়িতে আগামী 3 দিন পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।